আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হালাকার আজকের পর্বে আমরা আলোচনা করব দুইজন এমন ব্যক্তিকে নিয়ে যারা মুসলমান, কিন্তু তারা পশ্চিমকে নতুনভাবে নতুন চোখে দেখেছেন এবং তারা কিভাবে দেখেছেন এই জিনিসটাকে আমাদের সামনে তাদের লেখায় বলা এগুলো তুলে ধরেছেন। আমরা দুজন ব্যক্তি নিয়ে আলোচনা করব যারা মোটামুটি বেশ আগের, আমাদের থেকে প্রায় 200 বছর আগের। একজনের জন্ম হচ্ছে 1800 সনে, আরেকজনের সময় প্রায় কাছাকাছি 15-20-25 বছরের মতো পার্থক্য দুইজনের। আমরা যে দুজনকে নিয়ে আলোচনা করব, একজন হলেন মির্জা আবু তালিব, আরেকজন হচ্ছেন রিফা আত-তাহতাবি। আমরা এই আলোচনায় প্রবেশের পূর্বে কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি একটু আমাদের সামনে থাকা দরকার। সেটা হচ্ছে ইউরোপের 3টা বড় বড় আন্দোলন কিংবা টার্নিং পয়েন্টের কথা আমরা প্রথমে যদি আলোচনা করি। এক নম্বর হচ্ছে যে তাদের যে রেনেসাস বা বিপ্লবটা ছিল, সাংস্কৃতিক বিপ্লব। এই সাংস্কৃতিক বিপ্লবটাকে মোটামুটি 1300 খ্রিস্টাব্দের পর থেকে নিয়ে 1600 পর্যন্ত মোটামুটি ধরা হয়। এই সময়টাতে ইউরোপিয়ানরা আধুনিক জ্ঞান বিজ্ঞান, দর্শন এই ধরনের চর্চায় তারা মোটামুটি অনেকটাই এগিয়ে যায়। এরপর 1700 সনের পর আরও 2টা বিপ্লব হয়, যেটাকে বলা যায় হচ্ছে ফ্রেঞ্চ বিপ্লব, যেটা এটা একটা, আরেকটা হলো শিল্প বিপ্লব। দুইটাই কাছাকাছি পর্যায়ে। তো এই যে বিপ্লবগুলো হওয়ার পর তখন দেখা যাচ্ছে সারা বিশ্বে মুসলমানদের যে কেন্দ্রীয় শক্তি সেটা হচ্ছে অটোমান সাম্রাজ্য। তো এই অটোমান সাম্রাজ্যের যে কেন্দ্রীয় শক্তি আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে দুর্বল হচ্ছে এবং মুসলমানদের মধ্যে কিছুটা স্থবিরতা চলে এসেছে। আর ওই দিক দিয়ে তারা শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে, সাংস্কৃতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, ক্ষমতার দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এই যে প্রেক্ষাপটের একটা পরিবর্তন, মুসলমানদের একটু পিছিয়ে যাওয়া আর তাদের দুনিয়াবি দিক থেকে এগিয়ে যাওয়া, এইটা মুসলিম সমাজের মধ্যে একটা শূন্যতা তৈরি করেছে। 1798 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ যে সেনাপতি ছিল, বিখ্যাত সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট, তারা মিশরে আক্রমণ করেছিল। মিশরে আক্রমণ করে 1798 থেকে 1801 এই 3 বছর পর্যন্ত তাদের দখলে ছিল মিশর। নেপোলিয়ন যখন মিশর দখল করার পর তিনি একটা কাজ করলেন, ফ্রান্স থেকে তাদের বিভিন্ন বুদ্ধিজীবী, লেখক, গবেষক, বিজ্ঞানী তাদেরকে এনে জ্ঞান বিজ্ঞানের, ইউরোপিয়ান জ্ঞান বিজ্ঞানের যে একটা ঝলক এখানে মিশরের মধ্যে তারা প্রদর্শন করেন। যদিও 1801 সালে আবার আমরা দেখি যে তারা ওই অটোমানদের মুসলমানদের আক্রমণের মুখে তারা চলে যায়। তো সেই আক্রমণে মুসলিম বাহিনীর মধ্যে আলবেনিয়ান যে মুসলিম বাহিনী, সেখানে মোহাম্মদ আলী পাশা নামে একজন সেনাপতি ছিলেন। তো তাদের আক্রমণের পর তারা চলে যায়। কিন্তু এই যে লম্বা অল্প সময় হলো, তারা ইউরোপিয়ানদের যে প্রভাবটা মুসলমানদের মধ্যে রেখেছিল, এটা থেকেই আসলে মানে মূল শূন্যতাটা তৈরি হয় আর কি। তো এই যে শূন্যতা তৈরি হওয়া, যে মুসলমানদের মধ্যে একটা চিন্তা আসতে থাকে, তাদের প্রশ্ন আসতে থাকে যে আমরা আসলে এখানে পরাজিত হলাম কেন। 1 নম্বর, এইটা কি আমাদের সামরিক শক্তির ঘাটতি? তারা যে এত উন্নত জ্ঞান বিজ্ঞান দুনিয়াবি দেখিয়ে গেল, আমরা তো এটার সাথে পরিচিত না, এখন আমাদের কি করা উচিত? তো এই যে শূন্যতা, এইটা থেকেই তৈরি হয় মূলত মুসলমানদের, আরবদের পাশ্চাত্যে যাওয়া এবং এই পাশ্চাত্যকে দেখা। এবং ওই সময়ের যারা পাশ্চাত্যে দেখতে গিয়েছিলেন, এদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন রিফা আত-তাহতাবি, যিনি 1826 খ্রিস্টাব্দে গিয়েছিলেন। এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড স্টোরি নেওয়া যায়। সেটা হচ্ছে যখন অটোমানদের আবার পুনরায় ক্ষমতা মিশরে এসেছিল, তখন মিশরের যে দায়িত্বশীল গভর্নর হয়েছিল সে হচ্ছে মোহাম্মদ আলী পাশা নামে। ইয়েদের সাথে, অটোমানদের সাথে সম্পর্ক থাকলেও মোটামুটি অনেকটা স্বাধীন শাসকের মতোই ছিল। তো এই যে মোহাম্মদ আলী পাশা খুব ফরাসিদের এই জ্ঞান বিজ্ঞান বা তাদের উন্নতি দ্বারা অনেক বেশি মুগ্ধ ছিল এবং 1826 খ্রিস্টাব্দে আল আজহার থেকে ছাত্রদের একটা প্রতিনিধি দল ফ্রান্সে পাঠানো হয় দেখার জন্য যে তাদের জ্ঞান বিজ্ঞানটা আসলে কী, ফরাসিরা আমাদেরকে যে এত কিছু দেখিয়ে গেল, তাদের উন্নতিটা কী, তারা কীভাবে দেখছে। এবং সেখানে একজন ইমাম হিসেবে, দায়িত্বশীল হিসেবে একজন আলেম পাঠানো হয়, তিনি হচ্ছেন রিফা আত-তাহতাবি। একইভাবে ঠিক একই সময় আমাদের কাছাকাছি সময়ে উপমহাদেশ থেকে আরেকজন গিয়েছিলেন, তাদের ব্যাপারে ইমরান ভাই। যেই সময়কালটার কথা আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে উপনিবেশ চলমান সময়, অর্থাৎ মিশরে তখন ফরাসিদের মাত্র সামরিক অভিযানটা শেষ হয়েছে এবং অস্থিরতার মধ্য দিয়ে মোহাম্মদ আলী পাশা ক্ষমতায় আসছে। তো মোহাম্মদ আলী পাশার ক্ষমতায় আসাটা কিন্তু ইন্টারেস্টিং। প্রথমে সে হচ্ছে, তখন আলেমরা খুব প্রভাবশালী ছিল এবং আলেমরাই হচ্ছে ফরাসিদেরকে প্রতিরোধ করেছিল। তো মোহাম্মদ আলী পাশা হচ্ছে তখন সবচেয়ে বড় শাইখ যিনি ছিলেন, শাইখ ওমর মাকরাম, উনার সমর্থন আদায় করছে। এবং সে যখন অটোমানদের কাছ থেকে নিজেকে আলাদা করে নিছে এবং অটোমানরা বারবার গভর্নর পাঠায় তাকে অপসারণ করতে চাইছে, তখন শাইখ ওমর মাকরাম বাধা দিয়েছেন।
এবং পরে মোহাম্মদ আলী পাশা হচ্ছে ওমর আকরামকে নির্বাসিত করছে, একদম কায়রো থেকে সরিয়ে দিছে। তো এখানে একটা মানে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে মানে এখানে একটা শিক্ষা আছে, সেটা হচ্ছে যে আপনি কাউকে কোনো ক্ষমতায় বসাচ্ছেন, তার মানে কিন্তু সে ক্ষমতায় বসার ব্যাপারে আপনার উপর নির্ভরশীল। অবশ্যই। কিন্তু এর মানে এটা না যে সে ক্ষমতায় বসার পরেও আপনার উপর নির্ভরশীল। হ্যাঁ, ক্ষমতায় বসার পর আমি তার অধীনস্থ হয়ে গেলাম, যে কোনো মুহূর্তে আমাকে সরিয়ে দিতে পারে। হ্যাঁ, এবং এই ব্যাপারটা হচ্ছে যে মিশরে যখন 11 সালে হোসনি মুবারকের পতনের পর সামরিক পরিষদ ক্ষমতায় বসছিল, তখন অনেকে বলতো আর কি যে যদি কোনো সমস্যা হয় তাহরির স্কয়ার তো আছে, আমরা আবার বিপ্লবে নামবো। তো তখন একজন লিখছিলেন যে তাহরির স্কয়ারে বসেই কথা বলার চাইতে ওমর আকরামের ভাস্কর্যটা তাহরির স্কয়ারেই আছে, ওইটা দেখা বরং বেশি ভালো। কারণ উনি কি করেছেন, মোহাম্মদ আলী পাশাকে ক্ষমতায় বসাইছেন কিন্তু পরে আর সরাতে পারেন নাই, বরং এবং আলেমদেরকে অনেক নির্যাতন করেছিল। তো যাই হোক, এটা হচ্ছে ওই সময়কালটা। এবং আমরা মনে হয় এই বাস্তবতা ওই হোসনি মুবারকের পরেও দেখেছি, মুরসিদও টিকতে পারেন না বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এক বছরের মতো এবং এরপরে তাই হয়েছে। এবং বাংলাদেশেও বিভিন্ন প্রেক্ষাপটে আমরা যখন দেখি, আমরা যাদেরকে সমর্থন দেই, সমর্থন নেওয়ার সময় তারা আমাদের উপর নির্ভরশীল থাকলেও একটু শক্তিশালী হয়ে গেলে আর আমাদের স্বাভাবিক। তো এই বাস্তবতাটা মাথায় রাখা উচিত আর কি। তখন মিশর থেকে হচ্ছে আপনি একটা দিকে আলোচনা করেছেন যে মিশরের প্রতিক্রিয়াটা কী হয়েছে, আর ভারতেও কিন্তু তখন উপনিবেশ চলতেছে, বিশেষ করে 1757 সালের পরে পলাশির যুদ্ধে তারা জয়ের পরে যখন এখানে অনেকগুলো এলাকা তাদের নিয়ন্ত্রণে নিল। ভারতবর্ষ থেকে কিন্তু ইউরোপে অনেকেই গিয়েছে, কারণ ইউরোপিয়ানরা 1500-1600 সাল থেকে এখানে ব্যবসা বাণিজ্য করতেছে। এখান থেকে অনেকজন সাধারণ শ্রমিক বা কর্মী হিসাবেই ইউরোপে গিয়েছে, লন্ডনে বিভিন্ন জায়গায়। আবার পর্তুগিজ জলদস্যুরা যাদেরকে বন্দি করে নিয়ে যেত তারাও গিয়েছে। কিন্তু এরা সাধারণত মানে তাদের লেখা কোনো বইপত্র আমাদের কাছে আসে না। হয়তো অনেক শিক্ষিত মানুষও বন্দী হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোনো লেখা তাদের তো আসলে থাকা সম্ভব না, কারণ হচ্ছে নিম্ন শ্রেণী এবং দাসের জীবনে পালন করতে হতো। কিন্তু যারা মোটামুটি নিরাপত্তার সাথে গিয়েছে তাদের কথাগুলো আসা সম্ভব। তো নিরাপত্তার সাথে গিয়েছেন এবং সম্মানের সাথে গিয়েছেন এমন হচ্ছে বাঙালিদের প্রথম যিনি, তিনি হচ্ছেন বাঙালি মির্জা ইতিসামউদ্দিন। এবং উনি হচ্ছে মুঘল বাদশাহ শাহ আলমের প্রতিনিধি হয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন এবং প্রায় 3 বছর ছিলেন। উনার একটা সফরনামা আছে শিগুফনামায়ে বিলায়েত। তো ওই সফরনামাতে উনি লন্ডনে যা দেখেছেন কিছু কিছু আলোচনা করেছেন, কিন্তু এটা অত বেশি না, মানে পর্যবেক্ষণটা অনেক বেশি গভীর না। উনি ওখানে স্বাভাবিক জীবনযাত্রা যা দেখেছেন, কিছু কিছু বিষয় আলোচনা আছে, যেমন উনি তাদের ধর্মীয় বিষয়ে ওনার আপত্তি আছে, তাদের ধর্মীয় চিন্তা নিয়ে উনি এটার বিরুদ্ধে কথা বলতেছেন যে না, তাদের এই চিন্তাগুলো ঠিক না, এই জাতীয় অনেক কথাবার্তা আছে, অনেক বিষয়ে অনেক তথ্যও আছে। কিন্তু গভীর দৃষ্টিভঙ্গি থেকে পশ্চিমকে দেখা এবং পশ্চিমের সফলতা এবং কিংবা আমাদের ব্যর্থতা এটাকে পর্যালোচনা, সেটা হচ্ছে মির্জা আবু তালিব খানের লেখায় আছে। এটা উনি 1799 সালের দিকে এই সফরটা করেছিলেন এবং 1801 সালের মধ্যে এটা লিখে ফেলেছেন। আর রিফাত আহতাবি গিয়েছেন 1826-এ, তার মানে রিফাত আহতাবির 25 বছর আগে। এবং এই যে মির্জা ইতিসামউদ্দিন যিনি, উনার সফরনামাটা হচ্ছে রাজা রামমোহন রায়ের 65 বছর আগে। তার মানে তাদেরও আগে ওনারা গিয়েছেন। তো মির্জা আবু তালিব খান যখন গিয়েছেন, উনি ফ্রান্সে গিয়েছেন, ইতালি গিয়েছেন, আয়ারল্যান্ড গিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন এবং তুরস্কেও দেখেছেন। তার মানে তার দেখাটা দর্শনটা হচ্ছে রিফাত আহতাবির চেয়ে অনেক বেশি, মানে একটু আমরা বলতে পারি এক জায়গা থেকে বড়, যে উনি একটা বড় জায়গা থেকে দেখেছেন। এবং ওখানকার এবং ওনার আর কিছু বাড়তি সুবিধা ছিল। বাড়তি সুবিধা হচ্ছে ওনার নামে যেহেতু মির্জা আবু তালিব খান আছে, তো ওখানকার লোকজন মনে করতো উনি ইরানের কোনো একজন শাহজাদা, ইরানের রাজপুত্র। এই জন্য উনি খুব সম্মানের সাথে ওখানে থাকতেন। এবং ওনার সফরনামা যেটা মাসিরে তালিবি, ওখানে উনি লিখছেন যে তারা তাকে শাহজাদা মনে করতো এবং একজন রাজপুত্রকে যেই ধরনের প্রটোকলে রাখে উনাকে এই ধরনের প্রটোকলে রাখতো। এবং হচ্ছে ওখানকার রানীর সাথে ওনার খুব ঘন ঘন সাক্ষাৎ হতো, ওখানকার সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের সাথে বা বিভিন্ন আড্ডা, তাদের সেলুনে, নাইট ক্লাবে, এগুলো সবগুলোতে সে যাতায়াত করতে পারতো। তো ফলে সে হচ্ছে সমাজের অনেকগুলো বিষয় দেখতে পেরেছে। তো মির্জা আবু তালিব খানের লেখায় আমরা যেটা দেখি যে ইউরোপের, মানে আসলে শুধু মির্জা আবু তালিব খান না, মানে প্রথম যারা ইউরোপ দেখেছেন মুসলিম বিশ্ব থেকে, তো ওনারা যেই সময় গিয়েছেন তখন কিন্তু মুসলিম বিশ্বে একটা দুর্বলতা চলতেছে। যেমন মির্জা আবু তালিব খান যে সময়টা পেয়েছেন, এটা কিন্তু মুঘল আমলের শেষ সময় এবং ইংরেজদের কর্তৃত্বের সময়। মোটামুটি বিশ্বের যত জায়গাতে মুসলিমদের একটা ক্ষমতা ছিল সব জায়গায় একটু সব জায়গায় পতনের দিকে আছে। তো স্বাভাবিকভাবেই ওনারা যখন এই অঞ্চলগুলো থেকে গিয়েছেন, ভারতবর্ষী মুঘলদের তখন কি তাদের কর্তৃত্ব নাই, তাদের বাহিনী শৃঙ্খলা নাই, প্রশাসনিক ব্যাপারে তাদের শক্তিশালী কোনো কাঠামো নাই। তো ওনারা এই দুর্বলতাগুলো দেখে গিয়েছেন, মানে স্থবিরতা। অপরদিকে তারা ইউরোপে যখন গিয়েছেন সেখানে বিজ্ঞানের একটা উন্নতি দেখেছেন, তাদের জ্ঞান বিজ্ঞানগুলোতে দেখে তারা অনেক মুগ্ধ হওয়ার মতো। যেমন ধরেন মিশরে যখন ফরাসি বাহিনী আসছে, যে আপনি যেটা বললেন যে অনেক বিজ্ঞানী আসছে, তখন আপনি যদি জাবার্তির লেখা দেখেন আজাইবুল আসারে, তো উনি অনেক বেশি মুগ্ধ। মানে এখন এআই নিয়ে আমরা যেমন মুগ্ধ, তো উনি ফরাসিদের এইসব কেমিস্ট্রি, তাদের যে রাসায়নিক বৈজ্ঞানিক জিনিস, এটা নিয়ে অনেক বেশি মুগ্ধ। এটা বড় কারণ হচ্ছে উনি আবার বিজ্ঞানের মানুষ ছিলেন না। আবার তখন শাইখুল আজহার যিনি ছিলেন, হাসান আল আফতার, মানে রিফাত আহতাবিদের শিক্ষক, তো হাসান আল আফতার ওই কিছুটা বিজ্ঞান জানতেন, উনি এটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন যে না, মানে বিজ্ঞানের চর্চার মাধ্যমে এই জিনিসগুলো হতে পারে। তো এই যে একটা মুগ্ধতা, এটা হচ্ছে তো স্বাভাবিকভাবে থাকে। আর ওই লোকের বেশি থাকে যে হচ্ছে সরাসরি এটার সাথে সম্পৃক্ত না, যে বিজ্ঞানটা জানে না। তো ওই জন্য এনারা যখন গিয়েছেন, তারা পশ্চিমের এগুলো দেখে অনেক বেশি তাদের কাছে পছন্দ হয়েছে।
আবার যেহেতু তারা এমন একটা সোসাইটি থেকে গিয়েছেন যেখানে ধর্মীয় কাঠামোটা পুরোপুরি তখনও ভেঙে পড়ে নাই, কোনো সেকুলার সমাজ থেকে যান নাই, ফলে ওখানকার যে বিধর্মী আচরণ কিংবা ইসলাম বিরোধী যেই জিনিস এগুলোকে আবার তারা খুব বেশি মানতে পারেন নাই। যেমন ওখানে প্রথম দিকে যারা গিয়েছেন তারা মদ পান করতেন না, যেমন স্যার সৈয়দ আহমদ খানও, যে উনি আরেকটু পরে গিয়েছেন 1870-এর পরে। তো উনি এবং স্যার সৈয়দ আহমদ খান তো হচ্ছেন মানে মডার্নিস্ট ধারার একদম প্রাণ পুরুষ, কিন্তু উনি পর্যন্ত ওখানে মদ পান করেন নাই এবং বাধা দিয়েছেন। এবং ওনার ছেলে একবার অসুস্থ হয়েছে, ব্যারিস্টার মাহমুদ, তো তার চিকিৎসার জন্য একটা ওষুধ এনেছে, সেখানে কিছুটা অ্যালকোহল ছিল, উনি ছেলেকে চিকিৎসা করতে দেন নাই। মানে এই সংস্কারগুলো তাদের মধ্যে তখনও ছিল। তো মানে অর্থাৎ প্রথম যারা ইউরোপকে দেখছে তারা একই সাথে মুগ্ধতা তাদের ছিল অনেকগুলো বিষয়, প্রযুক্তির বিষয়, আবার চিন্তাধারাও কিছুটা প্রভাবিত হয়েছে। এখানে আমি এই স্পেসিফিকলি যদি বলি, যেটা আমরা দুজন ব্যক্তি নিয়ে আলোচনা করছি, রিফাত হাতাবি এবং মির্জা আবু তালিব খান। তো মির্জা আবু তালিব খানের লেখাতে কি এই মুগ্ধতাটা ছিল কিনা? এটা কি মুগ্ধতা ছিল নাকি অনেকটা পর্যবেক্ষণী দৃষ্টিভঙ্গি ছিল? পুরোপুরি মুগ্ধতা বলা যায় না, একটা পর্যবেক্ষণী দৃষ্টিকোণ ছিল। যেমন ধরেন উনি কয়েকটা বিষয় আলোচনা করেছেন। একটা করেছেন উনি ওখানে যে উনি বলতেছেন যে আমি আমার ভাইদেরকে জানাইতে চাই, মানে ভারতবর্ষে যারা ওনার লেখা পড়বে, যে ইউরোপের যে সমাজ সেখানে ধর্ম এবং রাজনীতি আলাদা। এই জায়গাটা কিন্তু একটা অসাধারণ, সেকুলারদের যে একটা চিন্তা, সেকুলারিজমের চিন্তাটা তখন তো প্রসারিত হয়েছে, ধর্ম আলাদা। এবং উনি বলেন যে এখানে পাদ্রীদের কোনো ক্ষমতা নাই, সামাজিক কোনো প্রভাব নেই, যেটা আমাদের আলিম সমাজের আছে। তো উনি এটাকে নেতিবাচক দৃষ্টি দেখতেছেন যে না, এমনটা হওয়া উচিত না। তারপরে উনি তাদের অশ্লীলতা, বিকৃত যৌনাচার শব্দে উনি বলছেন, উনি এগুলো নিয়ে আপত্তি করেছেন যে তাদের মধ্যে এগুলো। আবার কিছু জায়গায় প্রভাব আছে, যেমন উনি বলতেছেন যে তারা এক বিবাহে থাকে, এটা খুব ভালো জিনিস, কারণ আমাদের যে বহু বিবাহ এটাতে অনেক সমস্যা হয়, মিরাসের ক্ষেত্রে সমস্যা হয়। এখন এগুলো অনেকভাবে দেখা যায়। একটা কারণ তো আছে যে বাস্তব কিছু সমস্যা তৈরি হয়, ওইটার কারণে ওনার হয়তো এটা মনে হয়েছে, বা উনি যেই প্রেক্ষাপটে বড় হয়েছেন, এগুলো অনেক কিছু হতে পারে। তো ওনার লেখায় আমরা মানে একেবারে মুগ্ধ এটা বলা যায় না, যেটা আমরা স্যার সৈয়দ আহমদ খানের লেখায় দেখি। যেমন স্যার সৈয়দ আহমদ খান যখন লিখতেছেন ওনার যে সফরনামা মুসাফিরানে লন্ডন, তো তখন উনি ইউরোপকে দেখতেছেন, উনি বলতেছেন যে ইউরোপের মানুষের উপর হচ্ছে আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুইটাই খুলে দিয়েছেন। এবং উনি সুপারিশ করতেছেন, উনি কিন্তু প্রথমে বলতেন যে কোনো শিক্ষা মাতৃভাষায় হওয়া উচিত, কিন্তু ইউরোপে আসার পর উনি বলতেছেন না, শিক্ষা ইংরেজিতে হওয়া উচিত, শিক্ষা ইংরেজিতে হবে, আধুনিক জ্ঞান বিজ্ঞান সেটা ইংরেজিতে হবে। এটা কিন্তু প্রভাবের অনেক তীব্র পর্যায়ে। এবং উনার হচ্ছে উনি যেমন চতুর্দশ লুইয়ের প্রাসাদ দেখছেন, তো উনি বলতেছেন আমি মনে হলো যেন জান্নাতে আসছি। তো এই যে ছোটখাটো একটা বিল্ডিং দেখে বা সামান্য জিনিস দেখে অনেক বেশি মুগ্ধতা, এগুলো থেকে মির্জা আবু তালিব খানের লেখাগুলো। হ্যাঁ, কারণ আমি আবারও যেটা বলছি যে তারা প্রথম যুগে প্রজন্ম, তারা একটা ইসলামিক কাঠামো থেকে গিয়েছেন, একটা ইসলামিক সোসাইটি থেকে গিয়েছেন, ফলে অনেকগুলো প্রভাব তাদের মধ্যে ছিল। এখানে এই জিনিসটা কিন্তু আমরা ওই রিফাত হাতাবির জীবনীতেও দেখি, জীবনীতে না, তিনি যেই সফরনামাটা লিখেছেন তাখলিসুল ইবরিজ ফি তালখিসিল বারিজ, মানে প্যারিসে তিনি গিয়ে যা দেখেছেন সেটা সংক্ষেপে লিখেছেন। সেখানে কিন্তু তিনি এই কথাটা বলেছেন যে আমাদের মুসলিম ভাইদের যারা এখানে আসতে চায় তাদের এই জিনিসটা মানে জানা থাকা উচিত যে প্যারিসে যারা থাকে বা ফ্রান্সে যারা ধর্ম নিয়ে কথা বলে তারা অনেক বেশি চতুর এবং তাদের যুক্তিগুলো অনেক বেশি মানে বোধগম্য। এই জন্য তিনি বলেছেন যে কেউ যদি এখানে এসে দর্শন পড়তে চায়, জানতে চায়, তাহলে তাকে আগে ইসলামের মূল আকিদা দালিলিকভাবে জেনে আসতে হবে। যদি তা না হয় তাহলে এখানে আসবে, এসে তাদের যুক্তি দ্বারা প্রভাবিত হয়ে দেখবে হ্যাঁ এই কথা যে সঠিক, ইসলামের বক্তব্য তো সঠিক না। তো তার মানে উনিও এইভাবে দেখেছেন, উনি সরাসরি মুগ্ধতার সাথে দেখেন। এটা একটা সচেতন এবং সচেতন কিন্তু অনেক ভয়ঙ্কর কথা যে ওখানে প্যারিস এমন একটা শহর যে ওখানে হচ্ছে জ্ঞানের সূর্য কখনো অস্ত যায় না, কিন্তু আবার কুফরের যে অন্ধকারই থাকে, এটা কখনো শেষ হয় না। তো তার মানে হচ্ছে কি দ্বীনি দৃষ্টিভঙ্গি থেকে দেখার একটা প্রবণতা ছিল। এবং এই জন্যই মানে রিফাত হাতাবিকে নিয়ে কিন্তু অনেক ধরনের মূল্যায়ন আছে। একটা হচ্ছে সেকুলার সমাজ, তারা তাকে পুনর্জাগরণের পথিকৃৎ তারা ওই যে মানে আরব রেনেসাঁর পথিকৃৎ মনে করে তারা হচ্ছে ওই দৃষ্টিকোণ থেকে দেখে। এবং এটা হচ্ছে মডার্নিস্ট চিন্তা থেকে যে উনি হচ্ছে পশ্চিমা সমাজটাকে এখানে নিয়ে আসতে চেয়েছেন। এবং এগুলো কিছু কিছু ক্ষেত্রে সত্য, কারণ হচ্ছে উনি কিন্তু ফরাসিদের বহু জিনিস অনুবাদ করেছেন এবং একটা অনুবাদ একাডেমির প্রায় 2000 বই অনুবাদ করেছেন এবং ফরাসিদের যে সংবিধান সেটাও আরবিতে অনুবাদ করেছেন। এগুলো কিন্তু ফলাফল একদিনে শেষ হয় না। আপনি যখন সেখানকার সাহিত্য এগুলো আনেন, এটা নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। এবং পরে যারা আসছে, যারা এই চিন্তাগুলো নিয়েছে, এখানে রিফাত হাতাবির একেবারে অবদান নাই ব্যাপারটা এমনও না, তার অবদান আছে। কিন্তু সে যখন পশ্চিমকে দেখেছে, মানে পরে যে তাকে অনুসরণ করেছে সে হয়তো আরেকটু দূরে বেড়ে গেছে, তার মুগ্ধতা আরো বাড়ছে। কিন্তু সে যখন পশ্চিমকে দেখছে তখন কিন্তু তার এই সচেতনতাগুলো ছিল। যেমন যে আপনি যেটা বললেন যে দিনকে সে বলতেছে যে আগে ইসলামকে পরে আসা দরকার, বা কিন্তু কিংবা এই কথাগুলো যে এখানে কুফরের অন্ধকার শেষ হয় না, এগুলো কিন্তু স্যার সৈয়দ আহমদ খানের কাছে পাবেন না। স্যার সৈয়দ আহমদ খানের একটা পুরোপুরি বস্তুবাদী মূল্যায়ন। তো ওই জায়গাগুলো থেকে দেখলে রিফাত হাতাবি সম্পর্কে আবার ইসলামিস্টদেরও এখানে ইসলামিস্টদের এখানে দুইটা মূল্যায়ন পাওয়া যায়। একটা হচ্ছে ডক্টর মাহমুদ শাকেররা যেটা করেন যে ওনাকে একদম মানে বাতিল করে দেন। তো এটা একটা মানে স্বাভাবিক কারণ হতে পারে যে মাহমুদ শাকের কিন্তু হচ্ছে খুবই কঠোর মানুষ, মানে পশ্চিমের প্রতি, ইংরেজি ভাষার প্রতিও
শুধু ভাষা হিসেবে ইংরেজি প্রতি উনি প্রচণ্ড কঠোর। উনার একটা মজার ঘটনা আছে, তেল আবিব ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল তিস্তার, ওরিয়েন্টালিস্ট। তো সে হচ্ছে মাহমুদ শাকেরের কোনো একটা লেখায় ভুল ধরছে। তো যেহেতু অমুসলিম আবার অন্য ভাষার ওরিয়েন্টালিস্ট, এখন মাহমুদ শাকের লেখায় ভুল ধরছে, এটা তো ওনার পক্ষে মানে মাইনে নেওয়া সম্ভব না, কিন্তু আবার ভুলটা আসলেই ভুল। তো পরে উনি কোনো মাজাল্লায় যখন এটা জবাব দিচ্ছেন, তো উনি মানে শুকরিয়া আদায় করছেন যে তিস্তার আমাকে এটা জানাইছে, কিন্তু শুকরিয়া আদায়ের ভাষায় উনি বলেন যে ফামিন আমানাতিল ইলমি আযকুরুহু শাকিরান কারিহান লিহাযা যিকর, যে আমি হচ্ছে এটা আমার তিস্তা জানাইছে ইলমের আমানত হিসেবে এটা স্বীকার করতেছি, কিন্তু স্বীকার করাটা আমার পছন্দ না। তো ইনি তো হচ্ছে মানে ওই ধরনের ভাষা। তারপর উনি যে আল ফুরকান ফাউন্ডেশনে একবার বক্তব্য দিতে গেছেন লন্ডনে। তো পরে উনি এখানে বলতেছেন যে আমি এমন এক জায়গায় আসছি, এই দেশ, এই জাতি, ভাষা সবকিছু আমার অপছন্দনীয়। তো এটা মূল্যায়নের ক্ষেত্রে ব্যক্তির এই জাতীয় বিষয়গুলোর একটা প্রভাব তো এখানে আমার কাছে মনে হয় যে সমাজে এই ধরনের মূল্যায়ন আসলে থাকা উচিত। কারণ ওই যে একটা হয় না যে যখন প্রান্তিকতা আবার বাড়াবাড়ি ছাড়াছাড়ি যখন দুইটাই থাকে, এরপরে হচ্ছে ব্যালেন্স করাটা একটু সহজ হয়। তো যে কারণে আমরা ব্যালেন্স মতামতটা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এইটু আমি যেটা আলোচনা করছিলাম, যে তিনি পশ্চিমকে দেখেছেন ঠিক আছে, একেবারে তিনি পশ্চিমকে মুগ্ধভাবেও দেখেন নাই, আবার তাকে সংস্কারক মুসলিম চিন্তাবিদ হিসেবে আসলে ওইভাবে উপস্থাপন করার ব্যাপকভাবে সুযোগ নেই। মানে মাঝামাঝি এমন একটা জায়গা যে তার এখান থেকে নেয়ার মতো অনেক কিছু আছে, আবার সচেতন থাকার মতো অনেক জায়গা আছে। এবং নেয়ার মতো বলতে কি, ধরেন যদি এই সফরনামাটার কথা বলি, ওনার কাজ তো অনেক ধরনের আছে, যদি বিশেষ করে এই সফরনামাটার কথা বলি, তাহলে কিন্তু আমরা এই ইস্তেগ্রাব যেটাকে বলা হচ্ছে এখন, যে পশ্চিমকে দেখা প্রাচ্যের দিক থেকে, এটার প্রাথমিক কিছু উপাদান হিসেবে কিন্তু আমরা বইটাকে গণ্য করতে পারি। যে এবং মির্জা আবু তালিব খানের বইটাও, যে তারা আসলে কীভাবে দেখেছেন। মির্জা আবু তালিব খান কিন্তু অনেক ধরনের ওখানকার সোসাইটি দেখেছেন, এবং রিফাত আহতাবিও উনি ওখানে বিজ্ঞানের কথা আলোচনা করেছেন, অনেক বিজ্ঞানীর সাথে দেখা করেছেন, ওরিয়েন্টালিস্টদের সাথে দেখা করেছেন, মির্জা আবু তালিব খানও করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে এশিয়াটিক সোসাইটি যিনি প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স, এই উইলিয়াম জোন্স হচ্ছে প্রথম যখন যে মির্জা ইতেসামউদ্দিন গিয়েছেন 1765-তে, মির্জা ইতেসামউদ্দিনের কাছে ফার্সি শিখছেন উইলিয়াম জোন্স। আর মির্জা আবু তালিব খান যখন গিয়েছে ততদিনে উইলিয়াম জোন্স হচ্ছে ফার্সি ব্যাকরণে বই লিখে ফেলছে। তো ইতেসামউদ্দিনের বইতে আপনি দেখবেন সমালোচনা আছে যে এই উইলিয়াম জোন্স বেশি ভালো জানে না, আর মির্জা আবু তালিব খান বলতেছে তার ফার্সি কাওয়ায়দে অনেক ভুল আছে, উনি কাওয়ায়দে অনেক ভুল ধরে দিচ্ছেন। তো তার মানে এই যে জ্ঞানের উপর একটা পর্যালোচনা, এগুলো তাদের মধ্যে ছিল। এবং রিফাত আহতাবির মধ্যেও এটা আছে, সমাজের অনেকগুলো বিষয় নিয়ে তিনি দেখেছেন। এবং মির্জা আবু তালিব খান হচ্ছে তাদের ফ্রি মেসনারি লজেও গেছে, ফ্রি মেসনদের সম্পর্কে তার কাছে। এবং আমার মনে হয় এই যে এই আরব রেনেসাঁ আন্দোলনের পরবর্তী যারা, আমরা সামনে হয়তো পরবর্তীগুলো অন্য কোনো পর্বে আলোচনা করবো, তাদের মধ্যে কিন্তু এই ফ্রিমেসনদের এখানে যাওয়ার একটা প্রবণতা ছিল। এবং বিভিন্ন জনের সদস্য হওয়ার ব্যাপারগুলোর কথা আছে, জামালউদ্দিন আফজালের ব্যাপারে কথা আছে, এগুলোতে একটা আলোচনা আছে। তো রিফাত আহতাবি মানে যখন দেখেছেন, ওনার সচেতনতার সাথেই ওনার অনেকগুলো পর্যবেক্ষণ ছিল। এখানে একটা পর্যবেক্ষণ আমার কাছে রিফাত আহতাবির খুব মানে ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হচ্ছে যে ওই যদি অল্প সময় ইয়েতে ছিল, মাত্র 3 বছর ফরাসিরা মিশরে ছিল, এর মধ্যে একজন তাদের সেনাপতি ছিলেন মিনো নামে, যিনি একটা মুসলমান হওয়ার চেষ্টা করেছেন, বাহ্যিকভাবে নিজের নাম আবদুল্লাহ দিয়ে মুসলিম দেখিয়েছেন, এবং একদম বলা হচ্ছে যে ওনার বই যিনি যেটা লিখেছেন যে নবীজির বংশধর পরিবারের একটা মেয়েকে তিনি বিবাহ করেছেন, বিবাহ করে। এবং মুসলমানদের মধ্যে ওই যে একটা হয় যে পরাজিত মুসলমানদের মনে কি হয়, একটু আশার আলো দেখলেই তারা খুব খুশি হয়ে যায়, তারা খুশি হয়ে গেছে। ইবনে খালদুন যেটা বলছে আল মাগলুবু মাওলাউন আবাদান বিল ইক্তিদাই বিল গালিব, হ্যাঁ, তো গালিব দ্বারা সে সব সময় মানে বিজয়ী দ্বারা সে সব সময় প্রভাবিত থাকে। সে মনে করছে যে ফ্রেঞ্চ লোকেরা তাহলে মুসলমান হয়ে যাচ্ছে, অনেকের মধ্যে একটা আনন্দ। ওই নেপোলিয়ন সহ তার বাহিনী অনেকে বলছে যে হ্যাঁ, আমাদের তো মুসলমান হইতে সমস্যা নাই, ওই যে খতনা করতে সমস্যা আর পান্না করতে নিষেধ। এই যে মানে মুসলমানদের তারা মনে করছে কি তাহলে এই দুইটা জিনিস বাদ দিলে তারা তো আমাদের পক্ষে কথা বলতেছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি, অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে মিনো যখন 3 বছর পর 1801 সালে যখন তাদেরকে মানে চলে যেতে হয়েছে, চলে যাওয়ার পর তার স্ত্রী কিন্তু সেখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তার সন্তান হয়েছে, সন্তান হওয়ার পর সন্তানকে সে খ্রিস্টান বানাবে, কারণ ওখানে গিয়ে সে খ্রিস্টান হয়ে গেছে। তো যখন খ্রিস্টান বানাবে তখন তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে, স্ত্রী তো কোনোভাবেই মানবে না, ছেলেকে কেন খ্রিস্টান বানানো হবে, মুসলমান বানাতে হবে। তখন কিন্তু তার স্ত্রীকে বোঝানো হয়েছে কি, ওই যে একজন তাদের প্রাচ্যবিদকে দিয়ে বোঝানো হয়েছে যে হ্যাঁ, কোরআনের মধ্যে কি আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলাস সালিহাত ফালাহুম আজরুন ইনদা রাব্বিহিম। সেখানে কোরআনের আয়াতের কথা কি, যারা মুমিনদের মধ্যে যারা ঈমান আনবে, ইহুদি খ্রিস্টান যারা এদের মধ্যে যারা ঈমান আনবে, তাদের জন্য আখিরাতে উত্তম প্রতিদান আছে। এখন এই আয়াতের মূল ব্যাখ্যা কি? এই আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে যারা এদের মধ্যে ঈমান আনবে। কিন্তু ওই প্রাচ্যবিদ তাকে বুঝাইছে কি, মিনোর যে স্ত্রী তাকে মানে বোঝানো হয়েছে যে না, এটা তো সবাইকে জান্নাতে যেতে বলা হয়েছে, সবাই জান্নাতে যাবে, এটা তো পেরেশানি কিছু নেই। তো তখন কিন্তু ওই মিনোর স্ত্রী বিষয়টাকে মেনে নিয়েছেন। এখন এখানে জটিলতা যেটা, সেটা হচ্ছে যে
মিনুর স্ত্রী কিন্তু প্রথমেই চান নাই যে তার ছেলেকে খ্রিস্টান বানিয়ে ফেলবে। তার মানে প্রথমে তার ভিতরে ওই সচেতনতাটা ছিল, প্রতিরোধ ক্ষমতাটা ছিল, কিন্তু তার জ্ঞানের কমতির কারণে যেহেতু ওখানে সে ফ্রান্সে চলে গেছে এবং কথা বলতেছে একজন ওরিয়েন্টালিস্টের সাথে, তাদের চাতুর্যের সামনে সে কিন্তু নেমে নিতে মানে বাধ্য হয়েছে। তো এখান থেকে যে জিনিসটা আসলে এই পর্যবেক্ষণটা থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ওই যে কাফের রাষ্ট্রে যাওয়ার একটা খুব ফ্যাসিনেশন থাকে যে অমুক দেশে চলে যাবো, তমুক দেশে চলে যাবো, দেশের সমস্যা সব কিছু ঠিক আছে। আমি যখন কাফের রাষ্ট্রে যাবো, কাফের রাষ্ট্রে গেলে কি হয়, প্রথম প্রজন্ম ওই যে তার মতো প্রথমবার একটা প্রতিরোধ ক্ষমতা থাকে যে না আমার ছেলে মেয়েকে এমন হইতে দিব না, আমি এমন করবো না, ওখানে গিয়ে নামাজ কালাম পড়ার চেষ্টা করে মুসলিম সোসাইটির সাথে কানেক্টেড থাকে। দ্বিতীয় প্রজন্ম একটু দূরে যায়, কিছুটা ঢিল দেয়, মানে অন্তত যে সন্তানটা সেখানে গিয়ে জন্মগ্রহণ করেছে, আমার সন্তান সেখানে গিয়ে জন্মগ্রহণ একটু দূরে যায়, সেও কিছুটা রাখার চেষ্টা করে। তৃতীয় প্রজন্ম কি হয়, তৃতীয় প্রজন্ম দ্বিতীয় প্রজন্মের কথাই শোনে না, কারণ সে তো রক্তে মাংসে একজন পশ্চিমা হয়ে গেছে, শুধু তার রক্তে মানে ওই অরিজিনটা সে বাংলাদেশি বা অন্য দেশি। তো এই যে যেটা হয় তৃতীয় প্রজন্মে গিয়ে সে আর ওই মূল ইয়েতে থাকতে পারে না, ইসলামের মধ্যে থাকতে পারে না। তো এই মানে পর্যবেক্ষণটা রিফাত হাতিব আমার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বর্তমানে। কিন্তু এই ধরনের আরো অনেকগুলো পরিবারের গল্প বলেছে, জি, যারা হচ্ছে সেখানে গিয়ে ধর্মান্তরিত হয়ে এখান থেকে মুসলমান হিসেবে গিয়েছে, ওখানে ধর্মান্তরিত হয়েছে। এবং এই সেম ঘটনা কিন্তু ভারতবর্ষে হয়েছে। ভারতবর্ষে যখন ইংরেজরা আসছে তারা কিন্তু অনেকে স্থানীয় অনেক মহিলাদেরকে বিবাহ করেছে, কোথাও ইসলাম ধর্ম গ্রহণে ভান করেছে কিংবা নানাভাবে বুঝিয়ে, এবং পরে এদের বেশিরভাগের পরের প্রজন্ম হচ্ছে সবাই খ্রিস্টান হয়ে গেছে, স্বাভাবিক মানে পিতার দিকে চলে গেছে। এবং ধরেন ইংরেজদের সাথে এখানকার মানুষ মুসলিম মহিলাদের প্রেম, এটাকে গল্পে তো একটা ফ্যান্টাসি হিসেবে দেখানো হয়। যেমন এই যে উইলিয়াম ড্যালিম্পের বই আছে দ্য হোয়াইট মুগলস, সে হচ্ছে এখানে এইগুলো দেখাচ্ছে মুঘল পরিবারের বা কারোর সাথে বিভিন্ন প্রেমের গল্পগুলো আনছে। কিন্তু দিন শেষে বাস্তবতা হচ্ছে ধর্মান্তকরণ। এবং বিজয়ী যদি মানে মন থেকে ইসলাম গ্রহণ না করে তাহলে তার কোনো একটা আচরণ দেখে, আর মানে পশ্চিমা মানুষের মনোজগৎটা কিন্তু অন্যরকম, তাদের কাছে ধর্ম পরিবর্তন বা গ্রহণ করা এগুলো খুব সিম্পল জিনিস। ধর্মটা তো ইম্পর্টেন্ট বিষয় না তার কাছে। হ্যাঁ, এবং এই জন্য আমরা কিন্তু অনেক সময় যে দেখি যে স্ট্রিট দাওয়াতে কাউকে 1 মিনিটে বলতেছে সে কালিমা পড়তেছে, এটা একদিক থেকে পজিটিভ, কিন্তু এদের বেশিরভাগের যদি আপনি হিস্ট্রি মানে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এ আবার 2 মাস পরে মোরতাদ হয়ে যাচ্ছে, যেটা ওখানকার লোকজনই জানে, কারণ ওদের কাছে ধর্মটা ওরা ওই গভীরভাবে খুব অনেক সময় কম দেখে। তো এই বাস্তবতাগুলো মানে মাথায় রাখা। যেমন আমার পরিচিত একজন, সে হচ্ছে নেদারল্যান্ডে থাকতো, আরও 8-10 বছর আগের কথা, মহিলা, তো যে ভার্সিটিতে পড়তো ওখানে এক ছেলে মুসলমান হয়ে গেছে, বিয়ে করে ফেলছে, কয়েকদিন পরে ছেলে আবার খ্রিস্টান হয়ে গেছে। কারণ ওদের কাছে ব্যাপারটা হচ্ছে অন্যরকম, মানে সে হয়তো ইসলামকে কী মনে করতেছে, আগে সে গির্জায় যেত, চার্চে যেত, রবিবারে একদিন কাজ করতো, মসজিদ শুক্রবারে একবার যাবে, মানে ইসলামকে পরিপূর্ণতার সাথে বোঝা এটা হয়তো ইসলামে ঢোকার পরে সে বুঝতেছে, এখানে তখন তার কাছে চাপ মনে হলে এটার একটা কারণ আমার কাছে যেটা মনে হয়, ওই যে রিফাত হাতিব তো বলেছেন, বা ওই যে আপনি মানে আবু তালিব মির্জার কথা বললেন যে সে সমালোচনা করেছে ওখানে ধর্মটা ব্যক্তি থেকে বা রাষ্ট্র থেকেও আলাদা, ওখানে ধর্মের সোসাইটিতে ধর্মের কোনো সামাজিক প্রভাব নাই। ধর্মের যে সামাজিক প্রভাব না থাকা, সামাজিক প্রভাব যদি না থাকে তাহলে সমাজের একটা সদস্য তার মধ্যে ধর্মের প্রভাবটা কেন থাকবে না তো। আমরা যতই বলি যে উপমহাদেশের বাংলাদেশ দারুল ইসলাম না, বা মুসলমানদের একটা মোটামুটি উপযোগী ভূমি, কিন্তু এরপর অনেক ক্ষতি আছে, এরপরও আমরা কেন এটার কথা বলি? কারণ এখানকার সমাজে অন্তত সামাজিকভাবে ধর্মের একটা প্রভাব আছে। আপনি চাইলেই আপনি ধরেন যে মানুষটা শুধু শুক্রবার নামাজ পড়তে চায়, সেও কিন্তু চিন্তা করে না যে তার ছেলে মুরতাদ হয়ে যাবে, অন্য একটা ধর্ম গ্রহণ করে ফেলবে। এটা একটা সামাজিক প্রভাব। ধর্মের এই সামাজিকীকরণটা সেখানে না থাকার কারণে আমার মনে হয় এটা বেশি আর কি, বা এদের কাছে এতটা ইজি। ধর্মের যে সামাজিক প্রভাব, এটার একটা আরও মজার উদাহরণ কিন্তু এখানে আছে, যে রিফাত হাতিবকে যে পাঠানোর ঘটনাটা, এই বিবরণটা কীরকম। মোহাম্মদ আলী পাশা তিনি ফরাসি দ্বারা মুগ্ধ, ঠিক আছে, ফরাসিদের চিন্তা চেতনা আনতে চাচ্ছেন, ফরাসিদের আস্থাভাজন, হ্যাঁ। তিনি কি করলেন, তিনি রিফাত হাতিবকে কিন্তু মূলত একজন নামাজের ইমাম হিসেবে পাঠিয়েছেন। ছাত্রদের দল, ছাত্রদের যে টিম যাচ্ছে ইউরোপকে দেখার জন্য, সেখানে পড়াশোনা করবে, 5 বছর থাকবে, সাথে একজন নামাজের ইমাম আল আজহার থেকে ফারেক একজন আলেমকে পাঠানো হচ্ছে। কেন? কারণ তারা মুসলমানের সন্তান, তাদের নামাজ পড়বে। এইটা কিন্তু সে যেই পরিমাণ মুগ্ধ ছিল এবং বিভিন্ন জায়গাতে ধর্মীয় প্রভাব যেভাবে ক্ষুণ্ণ করেছে, এবং শরিয়া আদালতেরও প্রভাব অনেক ক্ষেত্রে ক্ষুণ্ণ করেছে, এই ক্ষেত্রে সে কিন্তু এই মানুষ মানে রিফাত হাতিবকে এখানে ইমাম হিসেবে পাঠানোর কথা না। পাঠিয়েছে কেন? কারণ ওই মিশরের সমাজে তখনও ধর্মীয় প্রভাবটা এই পরিমাণ আছে যে এটুকু দেখানো উচিত যে আমরা সেখান থেকে মানে অধর্ম উৎপাদন করতে চাচ্ছি না, বরং এখান থেকে একজন মানে ধর্মীয় লোকই তাকে পাঠাতে চাচ্ছে। এটা কিন্তু মূলত এই ধর্মীয় সামাজিক প্রভাবের কারণে। না থাকলে কিন্তু মোহাম্মদ আলী পাশার এই জবাবদিহিতার প্রয়োজন ছিল না। হ্যাঁ, এবং মানে ওই যে ধর্মীয় প্রভাবটাকে মূল্যায়ন করা বা গুরুত্ব দেওয়া, এটা সে রাজনৈতিক কৌশলের জায়গা থেকেও বাধ্য ছিল। বাধ্য থাকাটা হচ্ছে কি, যে সমাজে এটা ছিল,
মানে তাকে বাধ্য করতে পেরেছে সমাজের এই শক্তিটা। আচ্ছা, রিফাত তাহতাবি দেখেন আরেকটা মজার কথা ফরাসিদের সম্পর্কে বলছে, এবং আমরা যদি এগুলোকে পরের লোকের সাথে তুলনা করি তাহলে আমরা দেখবো যে রিফাত তাহতাবি ওই অর্থে বড় মুগ্ধ ছিল না। যেমন আপনি যদি সৈয়দ মুস্তফা আলীর সফরনামার সাথে তুলনা করেন, সৈয়দ মুস্তফা আলী ফরাসিদেরকে যেভাবে দেখছে, প্রত্যেকটা বিষয় যেভাবে শতভাগ অনুসরণীয় এবং মহান দেশ হিসেবে পরিচিত করাইছে, রিফাত তাহতাবির লেখা কিন্তু ওইটা নেই। আমার মনে আছে 2012-13 সালে পরে মানে মনে হয়েছে যে মানে ফ্রান্সে না গেলে আসলে হচ্ছেই না, সেখানে নদীগুলো না দেখলে হচ্ছে না, তাদের কবিতা না পড়লে হচ্ছে না, তাদের প্যারিসের যে রাস্তা 7 লেন বিশিষ্ট রাস্তা ওইটাতে না গেলে, আমি যে অন্নদাশঙ্কর রায়ের যে সফরনামা সেখানে পারি, যেগুলো আমাদের পাঠ্যপুস্তকে ছিল, সেখানে কি মানে তাদের ক্যাফেতে বসলেই উন্নত দর্শন চর্চা হচ্ছে। আর রিফাত তাহতাবি বলতেছে কি যে দর্শনে তারা শতভাগ বিভ্রান্ত। হ্যাঁ, তো এই যে পর্যালোচনাটা, এটা তো মুগ্ধ লোক করতে পারে না, এবং ওই জায়গাতেই রিফাত তাহতাবিটা স্বাতন্ত্র, এবং কেন পরের অন্যদের পরবর্তীরা কিন্তু এই পর্যালোচনাটা করেন নাই, তারা কিন্তু ব্যাপকভাবে গ্রহণ করেছেন, ব্যাপকভাবে তাদের কাছে মনে করেছেন যে আমাদের দর্শন চেঞ্জ করে তাদের দর্শনটা এখানে ইমপ্লিমেন্ট করা। হ্যাঁ, এখানে নিয়ে আসতে হবে, যেটা স্যার সৈয়দ আহমদ খান ইয়ে করছে। আমরা যখন স্যার সৈয়দ আহমদ খান সম্পর্কে যদি সামনে আলোচনা করি, এগুলো আরো বিস্তারিত আকারে আসবে। তো রিফাত তাহতাবি ওখানে আরেকটা কথা বলছে যে ফরাসিরা তারা হচ্ছে মুখে যতটা উদার, মুখে যতটা কথা বলে, তারা দানের ক্ষেত্রে অতটা উদার না, এবং তারা দান তখনই করে যখন তাদের এখানে কোনো স্বার্থ থাকে। এবং উনি প্যারিসে বলছে যে প্যারিসে অনেক দাতব্য সংস্থা আছে। এখন দেখেন, মুগ্ধ কেউ যদি হয় তাহলে দাতব্য সংস্থার অনেকগুলো ভালো অর্থ করবে, যে তারা অনেক বেশি উদার এবং অনেক বেশি দান করে, সামাজিক কল্যাণমূলক কাজ করে। কিন্তু রিফাত তাহতাবি বলতেছে যে না, তাদের দাতব্য সংস্থা বেশি থাকার কারণ হচ্ছে যে তারা হচ্ছে দান করতে চায় না বা স্বার্থ ছাড়া কোথাও হাত লম্বা করে না, এই জন্য তাদের এই সংস্থাগুলো বেশি দরকার হয়। তো এটা কিন্তু মুগ্ধ লোকের পর্যালোচনা না। তো রিফাত তাহতাবি মানে ফরাসিদের সম্পর্কে উনি যা মূল্যায়ন করছে, এটা মূলত হচ্ছে ওই যে মুতানাব্বির কবিতার মতো, যে জুদুর রিজালি মিনাল আইদি ওয়া জুদুহুম মিনাল লিসান। তারা হচ্ছে শুধু মুখে, হাতে না, তাদের হাত দয়ালু না, মুখে বলে। যেমন লখনৌর মানুষের ব্যাপারে এটা প্রসিদ্ধ আছে যে তারা কেউ আসলে অনেক মার্জিতভাবে কথা বলে, অনেক কিছু বলে, মেহমানকে অনেক উপাধি দিয়ে প্রায় এক গ্লাস পানি সামনে উপবেশন করে। আমাদের বর্তমানে কলকাতা সম্পর্কে যে ধরনের বক্তব্য, হ্যাঁ, অর্থাৎ যারা মানে মুখে ইয়ে করে অনেক বেশি, তারা হয়তো বাস্তব ক্ষেত্রে একটু কম করে। তো রিফাত তাহতাবি কিন্তু এই মূল্যায়নগুলো করছে, এবং মির্জা এহতেসামউদ্দিনের লেখায় কিংবা মির্জা আবু তালিবের লেখায় তারাও এই কথাগুলো বলছে। মির্জা আবু তালিবও এটা বলছে যে তাদের মধ্যে যেহেতু চাকচিক্য বেশি, ভোগবাদ বেশি, কাজে অন্তরে আন্তরিকতাটা নাই, এবং অন্তরে মানুষের মনে যে প্রফুল্লতা বা সজীবতা থাকে, এটা তাদের মধ্যে অভাব আছে। মির্জা আবু তালিব এটা বারবার বলছেন যে তাদের মনগুলো কেমন যেন শূন্য, নিষ্প্রাণ। অর্থাৎ মানে স্বাভাবিকভাবে যেখানে কুফর থাকে, যেখানে ভোগবাদ বিলাসিতা এটা সবচেয়ে বেশি থাকে, ওখানে মানুষের অন্তরে ওই রুহানিয়তটা থাকে না, যেটা তারা, এবং এই পার্থক্যটা আসলে কে বুঝতে পারে? এটা হচ্ছে উনি যেহেতু এখানে যে সমাজটা থেকে গিয়েছে, যে এই রুহানিয়তটা আগে দেখেছে, তার পক্ষে এটা অনুভব করা সম্ভব। তো এটাই কিন্তু হয় যে আপনি প্রথমে যেটা বলছেন যে 2 প্রজন্ম 3 প্রজন্ম, প্রথম প্রজন্ম কেন পারে? যে বাংলাদেশ থেকে গিয়েছে, যে ঢাকা শহর থেকে গিয়েছে, প্রতিটা গলিতে গলিতে মসজিদ দেখেছে, এখানে তার প্রত্যেকটা বন্ধু মুসলমান, প্রত্যেকটা বন্ধুদের মধ্যে কেউ নামাজি, কেউ তাবলিগি, বিভিন্ন ধরনের মানুষ, প্রত্যেকটা জিনিস দেখে গিয়েছে, সে ওখানে গিয়ে শূন্যতা অনুভব করবে, সে কোনো হালাকার সাথে করতে চাবে। কিন্তু ওখানে যে ছেলেটা বড় হয়েছে, তার পাশে 10টা খ্রিস্টান পরিবার, তার পক্ষে এই শূন্যতাটা বোঝা অনেক ক্ষেত্রে সম্ভব না। সে তো এই মানে আধ্যাত্মিক যে একটা শান্তি, এটা তো পায়নি না, সে এই পরিবেশটা হয়তো সবখানে পায়নি। এখন দেখেন, পশ্চিমে অনেক ইসলামিক সোসাইটি আছে, ইসলামিক কালচারাল সেন্টার আছে, কিন্তু কয়টা শহরে? আমার কাছে অস্ট্রেলিয়ার ওদের এক বন্ধু, সে বললো তার কাছের জুমা মসজিদটা হচ্ছে 110 কিলোমিটার দূরে। তো এটা তো পশ্চিমের, মানে পশ্চিমে ইসলামিক সেন্টার আছে, সেখানে ইয়াসির কাদি আছে, কিন্তু ইয়াসির কাদি তো প্রত্যেক শহরে নাই। এটা মানুষ কেন বোঝে না? একটা আমেরিকা বাংলাদেশের সাথে তুলনা করে এটা আয়তন কত বড়, এবং কালচারাল সেন্টারে যে চর্চাগুলো ওটা তো সেন্টারের ভিতরে সীমাবদ্ধ, হ্যাঁ, বাইরে না। এবং কথা হচ্ছে আপনি এখানে কালচারাল সেন্টারও কোথায় থাকে? যেখানে অনেকগুলো মুসলিম পরিবার থাকে। যেমন ধরেন আমাদের পরিচিত এক ভাই, উনি হচ্ছে ইউরোপে একটা দেশে আছেন, তো উনি যেই সিটিতে থাকেন একটা মাত্র মুসলিম উনি। তো সেখানে তো বাস্তবতাগুলো হচ্ছে এমন। তো সেকেন্ড প্রজন্ম এবং থার্ড প্রজন্ম জেনারেশন, তারা যখন এগুলো দেখে, এই পরিবেশে বেড়ে উঠছে, তার স্কুলে সে খ্রিস্টান ও মুসলিমদের সাথে বেড়ে উঠতেছে, তাদের কালচারাল যে প্রোগ্রামগুলো সেখানে তাকে বাধ্যতামূলক থাকতে হচ্ছে, সব দেখে উঠতেছে। ফলে তার বাবা ইসলামের প্রতি এবং শেকড়ের টান যেভাবে অনুভব করে, তার কাছে কিন্তু ওই টানটা থাকবে না, এটা কমবে। এবং এটা আপনি গত 150-200 বছরে যদি প্রজন্মেরগুলো ইয়েগুলো দেখেন, তাহলে কিন্তু সেম জিনিস আসবে, যে কিভাবে এই পরিবারগুলো ধর্ম থেকে, দিন থেকে দূরে সরছে। এই জন্য আমার মনে হয় এই পশ্চিমকে আমাদেরকে এরকম একটা ক্রিটিকের জায়গা থেকে দেখা উচিত। ব্যাপকভাবে তাদের প্রতি মুগ্ধতার দরকার নেই, আবার মুগ্ধতার না থাকার মানে এটা না যে আমি সব কিছু ছুঁড়ে ফেলে দিলাম। আমাদের একটা মানে এখানে বাড়াবাড়ি ছাড়াছাড়ির অবস্থা, কেউ একদম সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছেন, আবার কেউ পশ্চিমের প্রতি এত মুগ্ধ হয়ে যাচ্ছেন। এখন বিষয় হচ্ছে পশ্চিমের যেই জিনিসটা নিরাপদভাবে চিন্তা, ধর্ম এগুলোর সাথে সাংঘর্ষিক না,
দুনিয়ার কিছু স্বাভাবিক জিনিস, সেটা পশ্চিমে হলেও হতো, অন্য জায়গায় হলেও হতো, সেটা নিয়ে আলোচনা করতে তো কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে পশ্চিমের চিন্তা, দর্শন, সাহিত্য, তারপর আকিদা, এগুলো যখন নিয়ে আমি মুগ্ধ হতে থাকবো এবং নিয়ে আসতে থাকবো, এবং তাদের উন্নতির কারণ যদি আমি মনে করি যে আমার দিন ছেড়ে দিয়ে বদ্দিন হওয়ার কারণে তার ভিতরে উন্নতি এসেছে, যেটা স্যার সৈয়দ আহমদ খান মনে করতেন, এটা হচ্ছে চিন্তার মূল জায়গা, যে তার চিন্তা ধরে আমার চিন্তাটাকে আগে বাতিল করতে হবে। এটা হচ্ছে মানে এখানে যে রিফাত আহতাবীর কথাটা গুরুত্বপূর্ণ। উনি যেটা বলছেন যে দর্শন পড়তে হলে, যদি আগে দর্শন পড়তে হয়, আগে নিজেদের ইলম করতে হবে। এখানে এটা পুরো ইউরোপের ক্ষেত্রে, পুরো ইউরোপের ক্ষেত্রেই প্রযোজ্য। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তাদের দুইটা বিষয়, একটা হচ্ছে তাদের দর্শন বা ধর্মীয় চিন্তা, আর একটা হচ্ছে তাদের প্রযুক্তি, কলা কৌশলগত দক্ষতা, দুইটার মধ্যে পার্থক্য করা। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এটা হচ্ছে ডক্টর মাহমুদ আহমদ গাজী ওনার লেখায় লিখছেন যে উনি জার্মানিতে একটা সেমিনারে গেছেন 90 সালের দিকে। তো ওখানে ওরিয়েন্টালিস্টদের সম্মেলন ছিল, বিশ্বের বিভিন্ন দেশে থেকে আসছে, ওনারও আলোচনা ছিল। তো উনাকে ওখানে প্রশ্ন করা হয়েছে যে আপনারা পূর্বের লোক, প্রাচ্যের লোক কীভাবে পাশ্চাত্যকে দেখেন, আপনারা আমাদের সাথে ডিলটা কীভাবে করবেন। তো উনি বলছেন যে আমাদের একসময় পাশ্চাত্যে একটা ধারা ছিল যারা হচ্ছে শতভাগ প্রতিরোধমূলক, কিছুই গ্রহণ করব না। তো উনি কিন্তু হচ্ছেন ইদ্রিস কান্দলবি রাহিমাহুল্লাহদের আত্মীয়, এবং উনার বাবা হচ্ছেন ইদ্রিস কান্দলবি সম্ভবত ফুফাতো ভাই এবং মামাতো ভাই, এই ধরনের কিছু। ডক্টর মাহমুদ আহমদ গাজী, যিনি ইসলামিক ইউনিভার্সিটির ছিলেন। তো উনি বলেন যে আমাদের পরিবারে টমেটোওয়ালাও নিষেধ ছিল, যেহেতু টমেটো ইংরেজি শব্দ, আমার দাদা এটাও পছন্দ করতেন না, এত বেশি প্রতিরোধ। তো উনি বলেন যে এটা ছিল মুসলিম বিশ্বে একটা ধারা। আরেকটা ধারা ছিল স্যার সৈয়দ আহমদ খানদের, যেটা হচ্ছে শতভাগ প্রশ্নহীন আনুগত্য, বা পুরোটা গ্রহণ করবে, যা আছে সব গ্রহণ করবে। তো উনি বলেন যে এই দুইটা ধারাই তার কার্যকারিতা হারাইছে, অর্থাৎ শতভাগ মুগ্ধ হয়ে নেয়া, আবার একেবারে শতভাগ বিরোধিতা। এখন তুলনামূলক যেটা জনপ্রিয় হচ্ছে সেটা হচ্ছে যে আমরা পশ্চিমে যেটা ভালো সেটা নিব, যেটা খারাপ সেটা ত্যাগ করব। তো তখন ওনাকে একজন জার্মানের একজন প্রফেসর ওনাকে বলছে যে দেখেন, পশ্চিম তো তার কোনো জিনিস আপনাকে এই শর্তে দিবে না, আপনি পিক অ্যান্ড চুজ করবেন, আমরা তো ওই শর্তে আপনাকে দিব না। তো এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে পশ্চিমে কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে বাহ্যিকভাবে সেটা কারিগরি দক্ষতা, ওইটার সাথে কিন্তু আবার তার দর্শনও জড়িত আছে। ফলে এই যে মানে এটা এত খুব বেশি সহজ না যে কেউ একজন নিয়ে নিবে। এবং এই জন্য আপনি দেখবেন যে যারা গিয়েছেন অনেক ক্ষেত্রে তারা পশ্চিমের ক্রিটিক করছেন। ডক্টর ইকবাল অনেক বেশি ক্রিটিক করছেন পশ্চিমা সভ্যতার প্রত্যেকটা জিনিসকে নিয়ে। তখনকার যে ওনার সময় পর্যন্ত পশ্চিমের চিন্তার যেই স্তরগুলো ছিল ক্রিটিক করছেন, কিন্তু আবার একই দিকে উনি জান্নাত জাহান্নামের স্থানিক অস্তিত্ব সেটাকে অস্বীকার করছেন। এবং এই ধরনের চিন্তার বিকৃতি অর্থাৎ থাকেই। তো এটা আসলে খুব অনেক জটিল বিষয়, এবং কেউ মানে কেউ যদি নিজেকে মনে করে যে সে এটা করার যোগ্য, এটা অনেক মুশকিল। কিন্তু এরপরেও পৃথিবীতে যখন চলে, এবং জ্ঞান তো কারো, নবীজি তো বলেছেন যে মুমিনের হারানো সম্পদ সে যেখানে পাবে খুঁজে নিবে। তো ওই জিনিসটার উপরে করতে হবে যে আমাদের যেই জ্ঞানগুলো সেগুলো আমরা নিব, কিন্তু একই সাথে জরুরি হচ্ছে যে নিজের ধর্মীয় চেতনা, নিজের ধর্মীয় জ্ঞান এবং ইসলামী ইলম, পুরো ইসলামী তুরাস, এটার সাথে গভীর সম্পর্ক। এখন আমাদের এখানে যারা পাশ্চাত্যে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য, তাদের মধ্যে কয়জন এই শর্তগুলো আমরা পূরণ করি? ইসলামের বেসিক নলেজও নাই। কারণ পশ্চিমে যাওয়ার প্রস্তুতি নিতে নিতেই তো বাল্যকালে পুরো সময়টা কেটে গেছে, যে দিন শিখার সময়টা পাওয়া যাচ্ছে না। অথচ দিন সম্পর্কে জানা, যেখানে পশ্চিম তাদের শ্রেষ্ঠ মেধাগুলো এই একাডেমিটা তৈরি করেছে, এই তাদের যে পুরো একাডেমিয়ার যে কাঠামো, এটার পিছনে তাদের 200-300 বছর ধরে ওরিয়েন্টালিস্টদের যুগ থেকে তাদের মেধা, শ্রম, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সব আছে। আর সেখানে আমি একজন মানুষ যাচ্ছে, আমার নিরাপত্তামূলক কোনো ব্যবস্থাই নাই। সেই একাডেমি দিয়ে তো আমি ইসলামের চিন্তা ধরে রাখতে পারবো না। সে তো অটোমেটিক তার দর্শন ঢুকিয়ে দিয়েছে, হয়তো দর্শনের শিরোনামে দেয়, এবং সে তার চিন্তায় তার নির্দিষ্ট টার্গেট আছে যে আমাকে কি দিবে, কিন্তু আমার ওই টার্গেট নাই। আমি হচ্ছে মুক্তভাবে যাচ্ছি, যা পাবো নিয়ে নিব, মানে আমার প্রতিরক্ষা ব্যবস্থা নাই আমার কাছে। হ্যাঁ, এই জায়গা থেকে এটা মুশকিল। যেমন ধরেন আমরা যদি মির্জা আবু তালিবের কথা আবার ফিরে আসি, কিংবা রিফাত আহতাবি, তাদের ক্ষেত্রে সুবিধাটা হয়েছিল তারা কিন্তু আগে ধর্মীয় শিক্ষাটা অর্জন করেছিল। এবং মির্জা আবু তালিবও কিন্তু এখানে প্রচলিত ধর্মীয় শিক্ষায় ভালো পড়াশোনা ছিল। হ্যাঁ, আউধের নবাবদের সাথে তার সম্পর্ক ছিল। তো সেই যুগে আপনি জানেন যে নবাবদের পরিবারে, বা এতেসামউদ্দিনের কথা বললাম, সে বাচ্চা শাহ আলমের সাথে সম্পর্ক ছিল। তো তখন রাজদরবারে কারা জায়গা পাইতো? যারা তখনকার ট্রেডিশনাল শিক্ষা তো এটাই, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, এখান থেকে যারা আসতো তারাই। তো তারা কিন্তু এই জায়গাগুলোতে শিক্ষিত ছিল, ফলে তাদের পক্ষে অনেক কিছু বোঝা সম্ভব হয়েছে। আবার স্যার সৈয়দ আহমদ খান যখন সফরে যাচ্ছেন আরও 70 বছর পরে, ওনার কিন্তু ধর্মীয় শিক্ষা খুব গভীর ছিল না। ফার্সি ভাষা জানতেন, কিছু ইতিহাস পড়েছেন, কিন্তু ধর্মীয় শিক্ষায় ওনার গভীর পড়াশোনা ছিল না। ফলে উনি যখন ইউরোপকে দেখেছেন, সেটা দেখেছেন মুগ্ধ বালকের দৃষ্টিতে। প্রত্যেকটা জিনিস সেখানে ওনার কাছে মানে উচ্ছ্বসিত। উনি গোসলখানা দেখেছেন, তো মনে হচ্ছে ওনার গোসলখানা থেকে বেরোতে ইচ্ছে হচ্ছে না, এই ধরনের দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, যেটা আমাদেরও এখন হয়। এবং এখান থেকে হচ্ছে আমরা পশ্চিমকে নানাভাবে মুগ্ধকর কথা, যে পশ্চিমে ইসলাম আছে, মুসলমান নাই, এখানে মুসলমান আছে ইসলাম নাই, এগুলো যে কত ভয়ঙ্কর কথা। তো এইগুলো হচ্ছে এই ধরনের অসম্পূর্ণ মুগ্ধতা থেকে এবং দৃষ্টিভঙ্গি পর্যালোচনা,
অসম্পূর্ণ পর্যালোচনা থেকে এই কথাগুলো আসে। তাহলে আমাদের মূল আলোচনা খোলাসা যেটা রিফাত হতবির পশ্চিম দর্শন অথবা মির্জা সাহেবের যে পশ্চিম দর্শন আবু তালেব মির্জার, এটা থেকে আমরা এই কথাটাই পাই যে তারা হয়তো দর্শনের কথা বলেছেন যে তাদের দর্শন পড়তে গেলে আমাকে ধর্মীয় জ্ঞানটা পরিপক্ক রাখতে হবে। আমরা যদি বর্তমানে একটু ব্রডওয়েতে জিনিসটাকে বলতে চাই, সেটা হচ্ছে পশ্চিমকে আমাকে নিতে গেলে বা পশ্চিমতে পড়তে গেলেই যে কোনোভাবে যে কোনো কিছু, তার আমি সাহিত্য পড়ি, দর্শন পড়ি কিংবা প্রযুক্তি পড়ি, প্রযুক্তির ক্ষেত্রে আমার মনে হয় যে আগে আমার বেসিক ইসলামিক কোর নলেজটা মজবুত থাকা উচিত। অবশ্যই এটা যখন মজবুত থাকবে তাহলে আমি পশ্চিমকে একটু সচেতনভাবে দেখতে পারবো। এরপরে যে খুব বেশি নিরাপদ থাকবো সেটা নিশ্চিত করে বলা যায় না, কিন্তু সচেতনতার জন্য আমার ন্যূনতম একটা প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে ইসলামের এই নলেজগুলোকে মজবুতভাবে ঠিক করা। তো ইমরান ভাই, আমার মনে হয় আজকের পর্বটা এখানে থাকতে পারো। আমরা এই পর্বটা আসরুন নাহদা যেটা, হ্যাঁ আসরুন নাহদা অর্থাৎ আরব রেনেসাঁর যে আন্দোলন বা তাদের যে চিন্তাটা, এটা নিয়ে মনে হয় আমরা সামনে আরো দুই একটা পড়বে বাকিদের জীবনীটা একটু জামালউদ্দিন আফগানি কিংবা মোহাম্মদ আব্দু, তাদের আলোচনাটা লম্বা একদম করা যেতে স্যার পারে। সৈয়দ আহমদ খান সহ আমরা বিষয়টাকে শেষ করতে পারি। তো আজকের মধ্যেই আমরা এখানে শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।